এক সপ্তাহের মধ্যেই ইরানে আবারও হামলা চালাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এবারের হামলার মূল টার্গেট হবে দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা, এমন শঙ্কাই জানিয়েছেন ইরানের একজন সামরিক বিশ্লেষক। এদিকে ইহুদিবাদীদের পূর্বের চেয়েও কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসরায়েলের সঙ্গে ইরানের মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি আদৌ বহাল থাকবে কিনা এ ব্যাপারে যেন বিশ্বাসই করতে চাইছে না ইরান। সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে গাজায় পশ্চিমাদের তরফ থেকে যে সাহায্য দেওয়া হচ্ছে সেই আটার বস্তার ভেতরে পাওয়া যাচ্ছে অক্সিকোডন নামে এক ধরনের মাদকজাত ট্যাবলেট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরান। ইরানের সাথে এই মুহূর্তে ইসরায়েল যে যুদ্ধবিরতি পালন করছে, আবারও যুদ্ধ হবে নাকি হবে না এ নিয়ে যখন আশঙ্কা যে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে পারমাণবিকভাবে আরো অনেকভাবে, ইরান মনে হয় লড়াইটা চালাই যেতে পারবে না। কিন্তু ইরান কি বলছে, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে ইরান। মানে কারুর পশ্চিমাদের হোয়াইট হাউসকে চাপবে না অন্য আরব রাষ্ট্রগুলোর মতো। যদি মেশিনারিজ নাও থাকে, খালি হাতে এই পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে যে এই মুহূর্তে ইরানের সার্বিক অবস্থান কি আন্তর্জাতিক গণমাধ্যমে। তো সেখানে তিনি বলছেন ইরান কখনো পশ্চিমাদের দাবিদারি করবে না। ইরান তার নিজস্ব শক্তিতে, জনগণের শক্তিতে বিশ্বাসী এবং তার মিত্রদের উপর সে আস্থাশীল। এবার ইসরায়েলি সেনাদের সাথেই সংঘর্ষে জড়ালো পশ্চিম তীরের অবৈধ দখলদাররা। ব্রিটিশ সরকারের নির্দেশনা তোয়াক্কা না করে আবারও মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলল আলোচিত আইরিশ ব্যান্ড নিক্যাপ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। 7 দিনের মধ্যে ইরানে আবারও হামলা চালাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে গোপন তথ্য ফাঁস করে দিল মার্কিন গণমাধ্যম। আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ট্রাম্পের প্রতি অবিশ্বাস খামেনির। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের ফতোয়া জারি। এদিকে পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে। এবার নিজেরাই রক্তক্ষয়ী যুদ্ধে জড়ালো ইসরায়েলি সেনারা। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের বিদ্রোহ শুরু। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এক সপ্তাহের মধ্যেই ইরানে আবারও হামলা চালাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এবারের হামলার মূল টার্গেট হবে দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা, এমন শঙ্কাই জানিয়েছেন ইরানের একজন সামরিক বিশ্লেষক। এদিকে ইহুদিবাদীদের পূর্বের চেয়েও কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। যুদ্ধবিরতির নামে বিশ্ববাসীর চোখে ধুলো ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আড়াল থেকে ইরানকে ঘিরে রণকৌশল সাজাচ্ছে ইহুদিবাদীরা। আগ্রাসী সামরিক বাহিনীকে পুনর্গঠন করতেই ইরানের সাথে তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ডাক দেয় মার্কিন প্রশাসন। এমনটি জানিয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি বলেছেন, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে মার্কিনী সহায়তায় ইসরায়েল সর্বোচ্চ এক সপ্তাহের মাঝে ইরানের বিরুদ্ধে তাদের আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে। আর এবারের হামলার প্রধান লক্ষ্যবস্তু ইরানি কর্মকর্তারা। এই সামরিক বিশ্লেষকের বরাতে 30 জুন বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সর্বদা প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি সম্প্রতি বলেছেন, মার্কিন নেতারা মধ্যপ্রাচ্যের কিছু আঞ্চলিক দেশের কাছে যুদ্ধবিরতি করিয়ে দিতে ভিক্ষা চেয়েছে, আর এর মাধ্যমেই যুক্তরাষ্ট্র ইরানের কাছে আত্মসমর্পণ করেছে। ইহুদিবাদী শত্রু এবং তাদের সমর্থকদের সতর্ক করে দিচ্ছি যে আমরা তাদের গতিবিধি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করছি। যদি তারা আবারও ভুল পদক্ষেপ নেয় তাহলে আমরা আরও কঠোর জবাব দেব। এর আগে গত 13 জুন হঠাৎ করেই ইরানি ভূখণ্ডে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। সেই অভিযানে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসী বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ও দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন। পাল্টা জবাবে ইসরায়েলের শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়ে তেহরান। পরিস্থিতি বেগতিক দেখে এই যুদ্ধে নেতানিয়াহুর পক্ষে যোগ দেয় মার্কিন প্রশাসন। 22 জুন ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনীর B-2 স্টিলস বোমারু বিমানের মাধ্যমে এই হামলা পরিচালনা করে হোয়াইট হাউস। এতে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, যদিও ট্রাম্পের দাবি পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ওই 3 পারমাণবিক কেন্দ্র। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবও দেয় আইআরজিসি। কাতারে অবস্থিত মার্কিন একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যদিও মিসাইলগুলোকে প্রতিহত করার দাবি করেছে কাতার সরকার। এরপর 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান।
ইরানের হাতে সামরিকভাবে মার খাওয়ার পর আতঙ্কিত ইসরায়েল অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে আশেপাশে প্রতিবেশী প্রতিরোধ ফ্রন্টগুলোতে। উত্তরে লেবানন আর পশ্চিমে গাজা তো আছেই। প্রতিদিনই খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলি হামলায় নিহত হচ্ছে শত শত ফিলিস্তিনি বা লেবানিজ। শুধু গাজা বা লেবানন নয়, ফিলিস্তিনের পূর্ব তীরেও নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। গেল 27 জুন শুক্রবার রামাল্লার উত্তর পূর্বে ইয়াব্রুদ গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ফিলিস্তিনি কৃষিজমি। সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে গাজায় পশ্চিমাদের তরফ থেকে যে সাহায্য দেওয়া হচ্ছে সেই আটার বস্তার ভেতরে পাওয়া যাচ্ছে অক্সিকোডন নামে এক ধরনের মাদকজাত ট্যাবলেট। ফিলিস্তিনি ফার্মাসিস্ট ওমর হামাদ একে আখ্যা দেন গণহত্যার সবচেয়ে জঘন্য রূপ হিসেবে, আর গাজার চিকিৎসক ডক্টর খলিল মাজেন আবু নাদা একে বর্ণনা করেন ফিলিস্তিনিদের সামাজিক চেতনা নিশ্চিহ্ন করার একটি মাধ্যম হিসেবে। এত কিছুর পরও দখলদারদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে নিপীড়িত ফিলিস্তিনিরা। 28 জুন শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গাজা শহরের সুজাইয়া পাড়ার পূর্বে আল মুনতার পাহাড়ি এলাকার আশেপাশে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আরেক ভিডিওতে দেখা যায় একই এলাকায় এক ইসরায়েলি সৈন্যকে স্নাইপার দিয়ে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। এখানেই শেষ নয়, গেল 26 জুন বৃহস্পতিবার হামাসের কুদস ব্রিগেডের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় উত্তর গাজার জাবালিয়া শিবিরের পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে ঘটানো হয় বিস্ফোরণ। ইয়েমেন থেকেও মিসাইল নিক্ষেপের মাধ্যমে ব্যস্ত রাখা হয়েছে ইসরায়েলকে। 19 জুন রোববার সকালে ইয়েমেন থেকে বীর সেবা অভিমুখে ছোড়া হয় এক ব্যালিস্টিক মিসাইল। আর মিসাইল ছোড়া মানেই অধিকৃত ইসরায়েলে কাজকর্ম ফেলে তাৎক্ষণিকভাবে বাংকারে যাওয়া। এমন যুদ্ধাবস্থা অব্যাহত থাকায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে ইসরায়েলিদের। 28 জুন শনিবার রাতে বড় ধরনের বিক্ষোভ হয় ইসরায়েলের রাজধানী তেল আবিবে। অবিলম্বে গাজা যুদ্ধ অবসানের জন্য নেতানিয়াহু সরকারের কাছে দাবি জানান বিক্ষোভকারীরা। এদিকে লেবাননের হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম ইসরায়েলকে হুমকি দিয়ে বলেন, লেবাননে ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকলে হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেবে না। অন্যদিকে ইসরায়েলকে হুঁশিয়ার করে ইরান বলেছে, আবার হাত দিলে এবার আরো জোরে থাপ্পড় খাবে। ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মৌসাভি বলেন, আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু আগ্রাসনের জবাব দিয়েছি সর্বশক্তি দিয়ে। শত্রু যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করবে এ বিষয়ে আমাদের গভীর সন্দেহ রয়েছে। তাই যদি তারা আবারও আগ্রাসন চালায় আমরা প্রস্তুত আছি পাল্টা জবাব দিতে, এবং সেটা হবে আরো শক্তিশালী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরান। ফতোয়ার মাধ্যমে মুসলিম বিশ্বকে ইরান আহ্বান জানিয়েছে এই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। এদিকে মোসাদের হয়ে কাজ করা ইরানিদের ধরতে আরও তৎপর হয়েছে ইরান। তবে এতে বিরোধী রাজনৈতিক মত দমনের আশঙ্কাও দেখা দিচ্ছে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা। 30 জুন সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে ঈশ্বরের শত্রু বলে উল্লেখ করেছেন। ফতোয়া হলো ইসলামী আইনের একটি ব্যাখ্যা যা একজন শীর্ষ পর্যায়ের ধর্মীয় নেতা জারি করে থাকেন। এই আদেশ সমস্ত মুসলমান, ইসলামী সরকার এবং ব্যক্তিকে তা বাস্তবায়নের আহ্বান জানায়। ইরানের গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি এই ফতোয়ায় বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানান যেন তারা এই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে। মাকারেম তার ফতোয়ায় বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয় সে যুদ্ধ পিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। ইরানের আইন অনুযায়ী যারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, শুলবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ অথবা নির্বাসন। ফতোয়ায় আরো বলা হয়েছে, এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ এবং নিষিদ্ধ। সকল মুসলমানের উচিত এই শত্রুদের কথাবার্তা ও কাজের জন্য তাদেরকে অনুতপ্ত করা। এছাড়াও ফতোয়াতে আরো বলা হয়েছে, যদি কোনো মুসলমান তার ধর্মীয় দায়িত্ব পালনের পথে ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয় তাহলে সে সৃষ্টিকর্তার রাস্তায় সংগ্রামরত একজন যোদ্ধার পুরস্কার লাভ করবে ইনশাআল্লাহ। ইরানি ধর্মীয় নেতারা এর আগেও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। ইরানের অন্যতম ভয়ঙ্কর ফতোয়া জারি হয় 1979 সালে। লেখক সালমান রুশদির শয়তানি আয়াত বা স্যাটানিক ভার্সেস উপন্যাস প্রকাশের পর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করা হয়। অনেক মুসলমান তখন মনে করেছিলেন যে বইটি তাদের ধর্মকে অবমাননা করেছে। সেই ফতোয়ার পর রুশদিকে আত্মগোপনে চলে যেতে হয়। তারপরও এক জাপানি অনুবাদক নিহত হন এবং বইটির প্রকাশকদের উপরও একাধিকবার হামলা হয়। এরপর থেকে রুশদি বহুবার হত্যাচেষ্টার শিকার হন। 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক ছুরিকাঘাতে তিনি একটি চোখ হারান।
এদিকে ইসরায়েলি হামলার পর হন্যে হয়ে ঘরের শত্রুদের খুঁজছে ইরান। সম্প্রতি ইরানি কর্মকর্তারা একাধিক প্রমাণের সাপেক্ষে দাবি করেছেন ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদকে ইরানের ভেতর থেকে সহায়তা করা হয়েছে। ইরান কর্তৃপক্ষ ইতোমধ্যেই শত শত মানুষকে আটক করেছে এবং সরকার অভিযুক্ত সেই গুপ্তচরদের বিচারের কাজ দ্রুত শেষ করছে বা মৃত্যুদণ্ডও কার্যকর করছে। পাশাপাশি গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়ানোর জন্য একটি আইনও দ্রুত পাশ করা হচ্ছে। এত বড় পরিসরে আটক অভিযানের কারণে ইরানে অনেকেই আশঙ্কা করছেন এটি রাজনৈতিক বিরোধীদের দমন করতে সরকারের আরেকটি দমনমূলক অভিযানে পরিণত হতে পারে, কারণ ভিন্নমত দমন করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইরানের বর্তমান সরকারের। বাংলায় একটা কথা ছিল যে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। আমি আমার ভাষায় বলতে চাই যে যুদ্ধের মধ্যে জন্ম যাদের তাদের আবার ডর কিসের। কথা বলছি যে এই মুহূর্তে মুসলিম বিশ্বের অন্যতম সিংহ শাবক আরো যদি থাকে আর কি জেন্ডার, এই টোটাল কমিউনিটিটা যারা তৈরি করেছে পশ্চিমা পরাশক্তিদের বিরুদ্ধে, যারা আওয়াজ তোলার সাহস করেছে, শুধুমাত্র আওয়াজ না কাজে প্রমাণ করেছে, যেখানে আরব রাষ্ট্রগুলো সুরমা খায়, খুরমা খাওয়া খারাপ না, কিন্তু এগুলোতে ব্যস্ত। সুন্নাহ হিসাবে তারা ধারণ করছে পোশাক আশাক, কিন্তু এদের কর্মকাণ্ডে পশ্চিমারও লজ্জা পায়। মুসলিম বিশ্ব কোন লেভেলে খারাপ হইলে আরবদেরকে দেখলে বোঝা যায়। কথা বলছি আমি ইরানকে নিয়ে অনেকে বলছেন যে ভাই ইরান মনে পোতাই যাবে, ইরান মনে এটা পারবে না সেটা পারবে না। দেখেন, সাহস একটা আলাদা জিনিস, জিনিসটা আলাদা জিনিস। পৃথিবীতে অনেক ইতিহাস আছে। আপনি সরকার পতনের দৃশ্যটাই দেখেন, মানুষ সাহস নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল জুলুমের বিরুদ্ধে, দেন জুলুমবাজ যতই বড় হোক ইতিহাস সাক্ষী এর পতন হয়। তো ইরানের যে কি বলা যায়, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে অনেক বিভাজন ছিল, কিন্তু ইসরায়েলের এই হামলা সেই বিভাজিত জাতিকে একটা জায়গায় নিয়ে আসছে। সে একটা জায়গায় কি? একতা। আর যখন একতা হয়ে যায় একটা জাতির মধ্যে, তখন যে কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারে। দর্শক, আমাদের ইরানের সাথে এই মুহূর্তে ইসরায়েল যে যুদ্ধবিরতি পালন করছে, আবারও যুদ্ধ হবে না কি হবে না এ নিয়ে যখন আশঙ্কা যে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে পারমাণবিক ভাবে, আরো অনেক ভাবে, ইরান মনে হয় লড়াইটা চালাই যেতে পারবে না। কিন্তু ইরান কি বলছে? শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে ইরান। কারোর পশ্চিমাদের হোয়াইট হাউসকে চাপবে না অন্য আরব রাষ্ট্রগুলোর মতো। যদি মেশিনারিজ নাও থাকে, খালি হাতে এই পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে যে এই মুহূর্তে ইরানের সার্বিক অবস্থার কি আন্তর্জাতিক গণমাধ্যমে। তো সেখানে তিনি বলছেন ইরান কখনো পশ্চিমাদের তাবেদারি করবে না। ইরান তার নিজস্ব শক্তিতে, জনগণের শক্তিতে বিশ্বাসী এবং তার মিত্রদের উপর সে আস্থাশীল। আজকে আমি দেখছি ইরানের যিনি বর্তমান সেনাপ্রধান, তিনি আবার পাকিস্তানের সেনাপ্রধানের কিছুটা প্রশংসা করেছেন। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি। এখন ইরানের কি আছে? বিশ্লেষকরা বলছে এই যুদ্ধে টোটাল ইরানের জন্য পজিটিভ হয়েছে কোনটা? ইরান যে মেশিনারিজ গুলো বানাইছিল যেই শত্রুর জন্য, সেই শত্রুদের কি এই মেশিনারিজ গুলোকে প্রতিহত করার ক্ষমতা আছে নাকি নাই, এটা কিন্তু ইরান ট্রাই করে ফেলছে, টেস্ট করে ফেলছে। কেন? কারণ এই যুদ্ধের মাধ্যমে আপনার ইরান তার গত কয়েক যুগ যাবত আইআরজিসির মাধ্যমে যে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছিল, ইরানের ড্রোনের কার্যকারিতা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি, কিন্তু ইরান নিজস্ব আরো অনেক কিছু আছে যেগুলা প্র্যাকটিক্যালি করতে পারে না, সেগুলা এই যুদ্ধে ইরান প্রুফ করেছে এবং শত্রুদের মনে ভয় তৈরি করেছে। নাহলে আপনার কি মনে হয় যে ট্রাম্পের মতন একটা ঘাটতেরা মানুষ তিনি এত সহজে এসে ইরানের সাথে যুদ্ধবিরতির চুক্তি করতে চাইছে? নেভার। বিশ্বাস করেন, যদি কয়েকটা আরব রাষ্ট্র, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, এই রাষ্ট্রগুলা আপনার ইরানের পাশে দাঁড়িত, তারা একটা টিম হইতো, তুরস্ক, পশ্চিমা বিশ্ব এই যে চীনের যেমন ঘাটে না, রাশিয়ার যেমন ঘাটে না, উত্তর কোরিয়ার ঘাটে না, ঠিক এরকম হইতো। এই রাষ্ট্রগুলো কেউ ঘাটতো না, কিন্তু আমরা বেলি ডান্সে ব্যস্ত, এরা আসলে তলবারি নাচে ব্যস্ত, জ্ঞান বিজ্ঞান গবেষণায় আমাদের কোনো খবর না। আমরা সৌদি আরবের মধ্যে চিন্তা করতেছি কিভাবে মদের দোকানের লাইসেন্সটা একটু ভালো করে খোলা যায়, আরো কটা সিনেমা হল খোলা যায়, ইয়া হাবিবি বলে বেলি ডান্স দেখা যায়। আমরা ব্যস্ত এগুলোতে।
ইরানকে আল্লাহ হেফাজত করুক। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার ফলাফল অতি রঞ্জিত করেছেন ট্রাম্প। অভিযোগ খামেনির। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সাম্প্রতিক মার্কিন হামলার সাফল্য নিয়ে ট্রাম্পের দাবিকে অতি রঞ্জিত বলে অভিহিত করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রবিবার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলো এমনভাবে অতিরঞ্জিত করেছে যা অস্বাভাবিক। তিনি এই অতিরঞ্জনের প্রয়োজন বোধ করেছিলেন। যে কেউ ওই বক্তব্য শুনেছে সে বুঝতে পেরেছে এর আড়ালে লুকোনো ছিল অন্য এক সত্য। মার্কিন বাহিনী আসলে কিছুই করতে পারেনি। সত্যকে ঢাকতে এবং গোপন রাখতে এই বাড়াবাড়ি করা হয়েছে। এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা অভিযান চালিয়েছি, তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি, এরপর থেমে গেছি। এটি ছিল দারুণ এক ঘটনা, আর তারা বেশি দূর এগোতে পারত না। ওই 12 দিন ছিল অত্যন্ত তীব্র, খুবই তীব্র। 13 জন ইসরায়েল প্রথমে ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তত 606 জন নিহত এবং 5332 জন আহত হয়। এরপর যুক্তরাষ্ট্র ইরানের ফেরদো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এর পাল্টা জবাবে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এতে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে অন্তত 29 জন নিহত এবং 3400 জনের বেশি আহত হয়। এই সংঘাত শেষ পর্যন্ত 24 জন একটি মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়।